দেখো আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি আলোচনা করছি। আজকের এই ক্লাসটা মূলত যারা আগের ক্লাসগুলো মিস করেছো তাদের জন্য, এবং এটা অনেক লম্বা ক্লাস হবে। এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস যে আছে, এখানে দুইটা অংশ, প্রথম অংশ হলো সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো আজকের এই ক্লাসটাতে পুরো সংখ্যা পদ্ধতির যে অংশটা আছে পুরোটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তাই ক্লাসটা একটু লম্বা হবে। তো সংখ্যা পদ্ধতি আমি শুরু করছি, এবং প্রত্যেকটা জিনিস আমি জাস্ট প্রত্যেকটা নিয়মের একটা একটা করে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা সব বুঝতে পারবে আশা করছি। প্রথমে আসি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লেখার যে সিস্টেম, সেটাকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেমন আমরা লিখি এইভাবে, দেখো এটা হলো কি 25, তারপরে এটা কি 42। এখানে 42 কিভাবে হলো? এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 42 কিভাবে হয়? আসলে 42 হওয়ার সিস্টেমটা হলো 4কে 10 দিয়ে গুণ করতে হবে আর এই 2 যোগ হবে, ঠিক আছে? 4 10 40 আর যোগ 2 42, এভাবে কিন্তু এটা 42 হয়, ঠিক আছে? তো এটা কিন্তু একটা পদ্ধতি, ঠিক আছে? 4 আর 2 কিন্তু নরমালি 4 আর 2 তুমি যদি যোগ করো তাহলে কিন্তু 6 হয়, বা 4 আর 2 যদি গুণ করো তাহলে কিন্তু 8 হয়। তাহলে 42 কিভাবে হয়? আমরা ছোট থেকে পড়তাম যে 42 হলো 4 10 2 42, তাই না? তাহলে ওই 10টা কোথা থেকে আসছে? আসলে এই পদ্ধতিটা হলো একটা দশমিক পদ্ধতি, ঠিক আছে? এই জন্য এখানে 4 এর সঙ্গে 10 গুণ হয়ে 4 10 2 42 হয়, ঠিক আছে? যাই হোক, তো এই ধরনের সংখ্যা পদ্ধতির ছোট্ট একটা ইতিহাস আছে। এটা কিভাবে আবিষ্কার হলো তোমাদের বইয়ে একটু পড়ে নিবা। তো আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমত সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? দুইটা, একটা হলো পজিশনাল, একটা হলো নন পজিশনাল। পজিশনালটা কি? আমরা যে পদ্ধতিতে হিসাব নিকাশ করি, দশমিক পদ্ধতি, ওইটা হলো পজিশনাল পদ্ধতি। কেমন দেখো, মনে করো এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো এটা হলো 55 নাকি 55 মানে 55। তো এখানে লক্ষ্য করো দুইটা 5 আছে। এই যে প্রথমে যে 5টা আছে, এটা হলো এককের ঘর, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটা হলো এককের ঘর, এটা হলো দশকের ঘর। তো এটার মান কিন্তু 5, আর এটার মান কিন্তু 5 না, এটার মান হলো 50। তাহলে দেখো একই অঙ্ক, দেখো এটা 5, এটা একটা অঙ্ক। তার আগে আরেকটা জিনিস ডিজিট একটু বলি, ডিজিট বা অঙ্ক। দেখো এই সংখ্যা লেখার ক্ষেত্রে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, প্রতীকগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটাকেই বলা হচ্ছে ডিজিট বা অঙ্ক। দেখো 5 একটা ডিজিট, এরকম আরো কিছু ডিজিট আছে। দেখো 1 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সবগুলোই কি এক একটা ডিজিট, এবং এই ডিজিটগুলো নিয়েই কিন্তু সংখ্যা গঠিত হয়। তো যাই হোক, দেখো এখানে পজিশনাল পদ্ধতি কেন বলছি, যে এখানে 5 আছে, এখানেও 5 আছে, দুইটাই 5, কিন্তু এই 5টার মান হলো 5 আর এই 5টার মান কিন্তু 50। মানে প্রথমে যে 5টা আছে এটার মান হলো 5, পরের যে 5টা এটার মান কিন্তু 50। তাহলে একই অঙ্ক বিভিন্ন জায়গায় বসার কারণে এদের মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি আরেকটা 5 থাকে তাহলে কিন্তু 555 হইলো, এই 5টার মান কিন্তু 500, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে পজিশনের উপরে নির্ভর করে, যে একটা অঙ্ক বিভিন্ন পজিশনে থাকলে তার মান কিন্তু বিভিন্ন হয়ে যায়। এই ধরনের পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিরকম? যেমন রোমান সংখ্যা আছে, দেখো এখানে ভি, এখানে আই দেওয়া হয়, তার মানে এইটা হলো 6। এটা 6 কিভাবে হলো? এই যে 5 আর এই 1 যোগ করে কিন্তু 6। কিন্তু এখন যদি তুমি মনে করো এই যে এটা কি 10 না, আর 1 11, ঠিক আছে? এখানে কিন্তু অথচ এই ভি আর আই তুমি যদি এখানে 5 আর 1 দাও তাহলে কিন্তু 51 হবে। কিন্তু এইভাবে যখন লিখতেছো তখন কিন্তু এই 5 কিন্তু একাই যদি থাকে তাও কিন্তু 5। দেখো এক্স ভি, দেখো এখানে 5 আছে, এককের ঘরে 5 আছে, তাও কিন্তু এর মান 5, আর এখানে যে দশকের ঘরে আছে তাও কিন্তু এর মান 5। তাহলে এই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে একটা অঙ্ক বা একটা চিহ্ন বিভিন্ন পজিশনে বসার কারণে, বিভিন্ন অবস্থানে বসানোর কারণে তার কিন্তু অবস্থানের তার মানের কোনো চেঞ্জ হচ্ছে না। বিভিন্ন অবস্থানে হওয়ার পরেও তার মান কিন্তু সেম থাকতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা হলো রোমান যে পদ্ধতি, রোমান সংখ্যায় আমরা এটাকে বলি। আর রোমান পদ্ধতিটা হলো নন পজিশনাল পদ্ধতি, ঠিক আছে? আর আমরা যে পদ্ধতিতে হিসাব নিকাশ করি, আমরা যে সংখ্যা লিখি, এটা হলো পজিশনাল পদ্ধতি। এখন পজিশনাল পদ্ধতিটা আবার 4 প্রকার। আমি একদম খুব শর্টকাট আলোচনা করব। দেখো
পজিশনাল পদ্ধতি 4 প্রকার। 1 নম্বরে হইল দশমিক পদ্ধতি, যেটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি। 2 নম্বরে হইল বাইনারি পদ্ধতি। 3 নম্বরে হইল অক্টাল পদ্ধতি। আর 4 নম্বর হইল হেক্সাডেসিমাল পদ্ধতি। এই 4 প্রকার, এগুলো হলো সবগুলোই পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। বিশেষ করে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কম্পিউটারে ব্যবহার হয়। কেন ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আস্তে আস্তে জানবো, আস্তে আস্তে আলোচনা করব, ঠিক আছে। তো এখন আমরা এই প্রত্যেকটা পদ্ধতির একটু সংক্ষিপ্ত আলোচনা করি। যেমন দশমিক পদ্ধতিতে 10টা অঙ্ক আছে। দশমিক পদ্ধতি হলো, দেখো আমি এখানে লিখি দশমিক পদ্ধতিতে অঙ্ক হলো 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, এখানে 10টা তোমার ডিজিট আছে, ঠিক আছে। আর বাইনারি পদ্ধতি দেখো, বাইনারি পদ্ধতির 2টা ডিজিট 0 আর 1, 0 আর 1। তারপরে হলো 3 নম্বরে কি আছে, অক্টাল পদ্ধতিতে 8টা ডিজিট 0, 1 আর 2, 3, 4, 5, 6, 7, 8টা। হ্যাঁ, আর হেক্সাডেসিমাল পদ্ধতিতে 16টা ডিজিট। হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমাল এই পদ্ধতিতে 16টা ডিজিট। 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 পরে 10 আছে, এইটা হলো 10। তারপরে 11, এইটা হলো 12, 13, 14, 15। এখানে 16টা ডিজিট। দেখো 0 থেকে 9 পর্যন্ত সেম আছে, দশমিকের মতোই। তারপরে দেখো এইটা হলো এ হলো 10, বি হলো 11, সি হলো 12, 13, 14, 15, ঠিক আছে। তাহলে এখানে মোট ডিজিট হলো 16টা। এগুলো তোমরা জানো। তারপরে প্রত্যেকটা পদ্ধতির আবার ভিত্তি আছে। ভিত্তিটা কি? দশমিক পদ্ধতির এখানে ডিজিট কয়টা? 10টা, এর ভিত্তি হলো 10। বাইনারি পদ্ধতির ডিজিট কয়টা? 2টা, এর ভিত্তি হলো 2। অক্টাল পদ্ধতির 8টা, এর ভিত্তি হলো 8। আর হেক্সাডেসিমাল পদ্ধতির ডিজিট হলো 16টা, এর ভিত্তি হলো 16, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার, এবং এগুলোর কয়টা করে ডিজিট আছে এবং ভিত্তিগুলোর সম্পর্কেও আমরা জেনে গেলাম, ঠিক আছে। এখন আমরা যাব এদের পারস্পরিক রূপান্তর। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে, বুঝতে কোনো সমস্যা আছে নাকি বলো? তোমাদের কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবা। তাহলে দেখো, দশমিক পদ্ধতির, আবার বলছি, দশমিক পদ্ধতির ডিজিট হলো 10টা, ভিত্তি 10। বাইনারির ডিজিট হলো 2টা, ভিত্তি 2। অক্টালের ডিজিট হলো 8টা, ভিত্তি 8। হেক্সাডেসিমালের ডিজিট হলো 16টা, ভিত্তি হলো 16। আচ্ছা, এখন আমরা পারস্পরিক রূপান্তরটা নিয়ে আলোচনা করব, যে দশমিক পদ্ধতি থেকে কিভাবে তুমি বাইনারি করবা, কিভাবে অক্টাল করবা, হেক্সাডেসিমাল করবা। আবার বাইনারি থেকে কিভাবে দশমিক করবা, অক্টাল করবা, হেক্সাডেসিমাল করবা। অক্টাল থেকে কিভাবে দশমিক, বাইনারি এবং হেক্সাডেসিমাল করবা। তারপর হেক্সাডেসিমাল থেকে আবার কিভাবে এগুলা করবা। মোট এখানে 12 ধরনের রূপান্তর আছে। আমি সিরিয়ালি পুরো 12টা রূপান্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, প্রথম হলো বাইনারি থেকে। প্রথমে আমরা দশমিক থেকে শুরু করছি। প্রথমে হলো দশমিক থেকে বাইনারি। মোট 12 ধরনের রূপান্তর আসবে, ঠিক আছে। আচ্ছা, দশমিক থেকে বাইনারি আমরা রূপান্তর করব। আমি একটা দশমিক সংখ্যা লিখি, মনে করো 25.61। এইটা একটা দশমিক সংখ্যা। দেখো, এই যে আমি নিচে 10 লিখলাম, এই 10 লেখার মানে হলো এর ভিত্তি হলো 10। এটা হলো দশমিক সংখ্যা, ঠিক আছে। মানে এই নিচে 10 লেখা থাকলে আমরা বুঝবো দশমিক সংখ্যা। যদি এটা বাইনারি হয়, নিচে 2 লেখা থাকবে, ঠিক আছে। তো এখন এই সংখ্যাটাকে আমরা বাইনারি করব, এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারিতে রূপান্তর করলে কত হবে, এটা আমরা বের করব। তো লক্ষ্য করো, এখানে কিন্তু 2টা অংশ আছে সংখ্যাটার। এটা হলো পূর্ণ অংশ, এটা হলো ভগ্নাংশ। দশমিকের সামনে আরেকটা কথা বলি, এই যে আমরা দশমিকটা দেই, এই দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। এটা মনে রাখিও,
রেডিক্স পয়েন্ট, এটা মনে রাখি, হ্যাঁ, রেডিক্স পয়েন্ট মানে এটা সকল পদ্ধতিতেই কিন্তু এই দশমিকটা থাকবে। হ্যাঁ, তো সামনেরটা হইলো পূর্ণ অংশ, পিছনেরটা হইলো ভগ্নাংশ। তো আমরা কি আলোচনা করছি এখন বলো তো? আমাদের কাজ কি? দশমিক থেকে বাইনারি। তো দশমিক থেকে বাইনারি কিভাবে করব দেখো, আমি আগে এইটার কাজ করব 25 এইটাকে বাইনারি করার জন্য এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ করতে হবে? বাইনারির ভিত্তি 2, সেই জন্য। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে ভাগ করে এইভাবে লেখার সিস্টেমটা এরকম, 2 দিয়ে আমি ভাগ করব। তো এখন 25কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হয় দেখো তো? দেখো 2 একে 2, 2 দুগুণা 4, 1। ভাগফল হইল 12 ভাগশেষ 1। ঠিক আছে, ভাগফল 12 ভাগশেষ 1। তাহলে দেখো এখানে লিখবা ভাগফল 12, তারপরে একটা টান দিবা, দিয়ে এখানে লিখবা 1। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। এইখানে তুমি লিখতে পারো ভাগফল, আর এইখানে লিখতে পারো ভাগশেষ। উপরে এগুলো লিখে দিলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা এখন আবার এই যে 12কে ভাগ করব, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণা 12, এক্ষেত্রে ভাগশেষ কিন্তু নাই, তাহলে ভাগশেষ হইল 0। আবার ভাগ করো, 3 দুগুণা 6, আবার ভাগ করো 1, এবার কিন্তু ভাগশেষ 1। ঠিক আছে, 2 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1 হবে, ভাগশেষ 1 হবে। আবার ভাগ করো, 2 দিয়ে 1কে ভাগ করলে দেখো 2 দিয়ে 1কে ভাগ, 2 দিয়ে কিন্তু 1কে ভাগ যাবে না, কারণ এটা তো ছোট সংখ্যা, তাই না? তাহলে এখানে আমাকে 0 বার নিতে হবে। তাহলে 2 0 0 বিয়োগ করলে 1 হবে, তাহলে ভাগফল হইল 0, ভাগশেষ হইল 1। ভাগফল 0, ভাগশেষ 1। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা এই যে 25 পূর্ণ অংশটা আছে, এইটাকে আমরা বাইনারি নির্ণয় করছি, বাইনারি করছি আর কি, এটার বাইনারি মান নির্ণয় করছি। আচ্ছা এখন হ্যাঁ বলো তো। 25 এর মান লেখা অঙ্কটা করার সময় হ্যাঁ, যখন আমরা পূর্ণ সংখ্যাটা কাজ করব তখন লিখে দিতে হবে না 25 পূর্ণ সংখ্যার কাজ করা হবে। না লিখলেও চলে, এইভাবে লিখলেই চলে। এখানে তুমি এখন কি করবা দেখো, এখন তুমি লিখবা অতএব 25, এটা ছিল দশমিক সংখ্যা, এর বাইনারি মান কত হবে দেখো। এই যে ভাগশেষগুলো আমরা পাইলাম, এই ভাগশেষগুলোকে উল্টা দিক থেকে লিখতে হবে, নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। ঠিক আছে, 1 1 0 0 1, 1 1 0 0 1, এটা হয়ে গেল বাইনারি। তাহলে দেখো এটা হলো 25 দশমিক সংখ্যা ছিল, তার বাইনারি হলো এটা। এখন আমরা এই পরের অংশটুকুর কাজ করব, 0.61, এইটাকে আমরা এখন বাইনারি করব, তাই তো? এটা 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে গুণ করে গুণফলটা লিখবো কিভাবে? এইখানে আমি লিখবো পূর্ণাংশ বা পূর্ণ অংশ লিখলেও হয়, আর এই পাশে লিখবো ভগ্নাংশ। এই 0.61 এটাকে 2 দিয়ে গুণ করব, এই গুণটা আমরা ক্যালকুলেটরে করব অলওয়েজ। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা গুণ করো দেখি, 0.61 এটাকে 2 দিয়ে গুণ করো তো 1.22। এই 1.22 হলো 1টাকে আমি লিখবো এখানে, আর 0.22টাকে এখানে লিখবো 1.22। আচ্ছা আমার একটু লেখার ক্ষেত্রে ভুল হইলো, এটা এইদিকে দাগটা আমার এইদিকে দিলে ভালো হইতো। আমরা এর আগে তো এইদিকে দিছিলাম না, এইদিকে দিব দাগটা। ঠিক আছে, এইভাবে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে গুণ করলে 1.22 হয়, 1 এখানে লিখবো আর 0.22 এখানে লিখবো। ঠিক আছে, তাহলে এইখানে আমার থাকবে পূর্ণাংশ, আমি এখানে লিখবো পূর্ণাংশ, এইখানে ভগ্নাংশ। হ্যাঁ, এই সিস্টেমে লিখবো। আচ্ছা এখন এই যে 0.22 আছে, এটাকে আবার 2 দিয়ে গুণ করো। হ্যাঁ, এটা গুণ করলে 0.44, তাহলে 0.44। এই যে 0টা হলো পূর্ণ অংশ, আর 0.44টা হলো ভগ্নাংশ। আবার 2 দিয়ে গুণ করব, 0.88, আবার 2 দিয়ে গুণ করব 1.76। আচ্ছা আরেকবার গুণ করতে পারি, অথবা এভাবে রেখে দিতে পারি। আমি 4 বার, কমপক্ষে 4 বার গুণ করব। তুমি ইচ্ছা করলে আরো একবার গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা
তাহলে এখন এইটাকে আমি কি লিখবো? অতএব এই যে 0.61 এটা দশমিক ছিল। এখন তাহলে এইটার বাইনারি মান কত হবে? দেখো এই যে আমি পূর্ণ অংশগুলো পাইলাম এগুলোকে উপর থেকে নিচের দিকে লিখতে হবে। এখানে কিন্তু এইটার ক্ষেত্রে আমি নিচ থেকে উপরের দিকে গেছিলাম, এটার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসবে 1001 পয়েন্ট দিতে হবে 1001। এই যে বাইনারি হয়ে গেল। তাহলে দেখো আমরা পূর্ণ অংশ ছিল 25, এটার বাইনারি কিন্তু এটা হলো, আর ভগ্নাংশ ছিল এটা, এটার বাইনারি হলো এটা। ঠিক আছে, এখন আমরা কি করব? পুরোটা একসাথে লিখবো। অতএব 25 পয়েন্ট কত 61 এটা দশমিক সংখ্যা, এর পুরো বাইনারি মান হবে এটা 11,001.1001। এই যে বাইনারি হয়ে গেল। তাহলে আমরা একটা রূপান্তর শেষ করলাম, সেটা হলো দশমিক থেকে বাইনারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের ধাপে আমরা যাচ্ছি দশমিক থেকে অক্টাল। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি। দশমিক থেকে অক্টাল। ঠিক আছে, তাহলে একটা দশমিক সংখ্যা আমি লিখি, মনে করো 45.38। এটা একটা দশমিক সংখ্যা, সরি এটাকে অক্টাল করতে হবে। অক্টাল করলে এখানে কত হবে? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে, এর মানে হলো অক্টাল করলে কত হবে এটা আমরা বের করব। তো আগেরটার মতোই দশমিক থেকে বাইনারি যেভাবে করলাম ঠিক এটাও এইভাবে করব, তবে এবার কিন্তু 8-এর কাজ, যেহেতু অক্টালের ভিতরে 8, তাহলে 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব। আচ্ছা তাহলে আমি প্রথমে 45-এর কাজ করব। ঠিক আছে, এখানে করি, সরি 45 আছে, এটাকে 8 দিয়ে ভাগ করি। আচ্ছা 8 দিয়ে 45-কে ভাগ করলে কত হবে? ভাগফল কত হবে? ভাগশেষ কত হবে? 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 5 8 40, ভাগশেষ কত? 5। আমি একটু দেখাই দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারছো না। 5 8 40, তাহলে ভাগফল 5, ভাগশেষও 5। তাহলে এটা ভাগফল 5, ভাগশেষ 5। এখন আবার এটাকে 8 দিয়ে ভাগ করো তো। 8 দিয়ে 5-কে ভাগ করি, দেখো 8 দিয়ে 5-কে কিন্তু ভাগ যাবে না। কি এক্ষেত্রে আমরা কি করব? এখানে 0 নেব, 8 0 0 5, ভাগফল হইলো 0, ভাগশেষ 5 0 5। ঠিক আছে না? আচ্ছা তাহলে কি হলো আমাদের এইটা দেখো। অতএব এই যে 45 এই দশমিক সংখ্যা, এর অক্টাল মান তাহলে কত হবে? 55, নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, 55। আচ্ছা এখন আমরা এইটার কাজ করি। 0.38, এটাকে 8 দিয়ে গুণ করব। এই পাশে লিখবো, দাঁড়াও, এই পাশে লিখবো পূর্ণাংশ, আর এই পাশে লিখবো ভগ্নাংশ। হ্যাঁ, আচ্ছা এই 3.88-কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 3.04। আবার 8 দিয়ে গুণ করো, 0.32। আবার 8 দিয়ে গুণ করো, 2.56। আবার 8 দিয়ে গুণ করো, 4.48। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 4 বার আমি বলছি যে মিনিমাম 4 বার আমরা গুণ করব। 4 বার গুণ করছি, এখন ওইটা উপর থেকে নিচের দিকে নিতে হবে। তাহলে এখানে কত আসতেছে দেখো, 0.38 দশমিক ছিল, এর অক্টাল মান আসতেছে 3024। 30 পয়েন্ট থাকবে 3024, এটা অক্টাল। অতএব এখন আমরা কি পুরোটা একসাথে লিখবো? পুরো সংখ্যাটা কি ছিল? এটা। অতএব 45.38 সমান কত হবে বলো তো? 55.3024। হ্যাঁ, এটা দশমিক ছিল, অক্টাল হয়ে গেল। ও আচ্ছা, এখানে একটা সুন্দর প্রশ্ন, যে এইখানে যখন তোমার ভাগফলে 0 চলে আসবে আর কিন্তু তোমাকে ভাগ করার দরকার নেই। মানে এই যে ভাগটা করলাম, এখানে যখন 0 আসবে তখন আর ভাগ করতে হবে না। ঠিক আছে, এখানেও নিয়ম হলে এখানে যখন 0 আসবে তখন আর গুণ করতে হবে না।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এখানে শূন্য আসেই না। তাহলে কি আমরা সারাদিন গুণ করতে থাকবো? না, তখন আমরা 4 বার বা 5 বার, আমি 4 বার গুণ করছি, তোমরা মনে করলে ইচ্ছা করলে 5 বার গুণ করতে পারো, তাহলে এটা ভালো হবে। ঠিক আছে, কি বুঝতে পারছো? হ্যাঁ, 4 বার তো অবশ্যই, 4 বার তো গুণ করবো অবশ্যই, মিনিমাম 4 বার। আচ্ছা, তাহলে আমাদের এটা কি হলো বলো তো? দশমিক থেকে অক্টাল। এখন আমরা শিখব দশমিক থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, মনে করো একটা সংখ্যা 326 দশমিক 28, এটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কি করব? হেক্সাডেসিমাল করব। তাহলে আগেরটার মতোই এবারেও, এবার কিন্তু 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 326 আছে এখানে, 326, এটাকে 16 দিয়ে যদি ভাগ করি কত হয়? 16 দিয়ে ভাগ করলে কত হবে? আচ্ছা, 16 দিয়ে আমি ভাগটা তোমাদের করে দেখাই। 16 দুগুণা 32, 6, আচ্ছা এখানে 0 নিলে 0, 6, তার মানে ভাগফল হচ্ছে 20, ভাগশেষ হচ্ছে 6। ঠিক আছে, 20, 6। আবার 16 দিয়ে 20 কে ভাগ করো, 1, 4। আবার 16 দিয়ে 1 কে ভাগ করো, আচ্ছা 16 দিয়ে 1 কে ভাগ করলে 0 হয়, 0 হয়, হ্যাঁ, আর ভাগশেষ হয় 1। আচ্ছা, এখন এটা আসো 0.28, এটা 0.28 মনে করো, হ্যাঁ, এটাকে 16 দিয়ে গুণ করব, এটাকে 16 দিয়ে গুণ করলে কত হয়? 4.48। তো 4টাকে আমি এই পাশে লিখবো, আর 48টাকে এই পাশে লিখবো। আবার 16 দিয়ে গুণ করো, 7.68। আবার 16 দিয়ে গুণ করো, আচ্ছা এখানে একটা কথা আছে, 10.88। এই যে 10, আমরা তো এখন হেক্সাডেসিমাল করছি, দশমিক থেকে হেক্সাডেসিমাল করছি। তো এখন এই 10 মানে কিন্তু এ, আমি কিন্তু বলছিলাম একদম ক্লাসের শুরুতেই বলছিলাম 10 মানে হইলো হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10 মানে হইলো এ। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেটে এ লিখে দিলাম। তারপরে আবার 16 দিয়ে গুণ করি, 14.08। আচ্ছা 14, এটা ই, হ্যাঁ 14 হইলো ই, এটার পরিবর্তে এখানে আমি ব্র্যাকেটে লিখে দেব ই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি অতএব 0.28 সমান, এটা ছিল দশমিক সংখ্যা, এর তোমার হেক্সাডেসিমাল মানটা কি হবে? এই দিক থেকে লিখতে হবে, তাই না? এই যে প্রথমটা বাদ, এই যে 0টা লিখিও না, 47 AE, 0.47 AE। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? পুরাটা লিখি। আমার পুরা সংখ্যাটা কি ছিল? 326.28, এটা দশমিক সংখ্যা ছিল। এর এখন হেক্সাডেসিমাল মান হবে, আচ্ছা এই অংশটা আমি এখানে লিখি নাই, এইখানে লেখা উচিত ছিল 326, এটা হলো দশমিক। হ্যাঁ, এর হেক্সাডেসিমাল মান কি হবে? নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, 1446, এটা হেক্সাডেসিমাল। ঠিক আছে, তাহলে দেখো আমার পূর্ণ অংশের মান এইটা, আর ভগ্নাংশের মান হলো এটা। তাহলে প্রথমে আমি লিখবো 146.47 AE। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা 3টা পদ্ধতি আমরা অলরেডি শিখে গেলাম, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে এলএসবি এবং এমএসবি তুমি লিখতে পারলে লিখতে পারো, হ্যাঁ লিখতে চাইলে লিখতে পারো। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু বলি এমএসবি এবং এলএসবি কি, এটা বলা উচিত ছিল, আমার মনে ছিল না। একটা হলো এলএসবি আর হলো এমএসবি। এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট
বিট, আর এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট মানে হলো আসলে সবচেয়ে ছোট, আর মোস্ট মানে হলো সবচেয়ে বড়। ব্যাপারটা হলো এরকম, মনে করো 235 লিখলাম, এইখানে সবচেয়ে কম মান কার? এই 5-এর মান সবচেয়ে কম 5, 3-এর মান কিন্তু 30, 2-এর মান কিন্তু 200। তাহলে সবচেয়ে ছোট মান হলো এইটা, এইটাকে বলা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এইটাকে বলা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন মনে করো এর সঙ্গে আবার 0.437 আছে, 0.437 আছে। তো এইটুকুর মধ্যে লিস্ট হইলো এইটা, লিস্ট এলএসবি হলো এইটা, এমএসবি হলো এইটা। আবার পুরো সংখ্যাটার মধ্যে যদি খেয়াল করো তাহলে এইটা হইলো এলএসবি আর এটা হলো এমএসবি। তো এখন এইখানে একটা জিনিস ও বলল যে যখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল করছি, এটা তো আমরা এই নিচ থেকে উপরের দিকে লিখতেছি, উল্টা দিকে, তাই না? তাহলে এই নিচেরটা হলো এমএসবি আর উপরেরটা হলো এলএসবি। মানে দেখো এই ওয়ানটা এখানে আসছে না, আর এইদিকে যেটা থাকে সেটাই তো মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাই না? এমএসবি। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো উপর থেকে নিচের দিকে আসতেছে, এখানে উপরেরটা হলো এমএসবি আর এইখানকার নিচেরটা হলো, এই যে নিচেরটা হলো এলএসবি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের জানা দরকার, আগে জানা দরকার ছিল। তাহলে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল বুঝে গেছি। এরপরে আমরা এখন একটা জিনিস আমি একটু তোমাদের আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো যে কিছু সংখ্যার বাইনারি মান, মানে আমাদের মোস্ট ইউজড হয় যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বিভিন্ন কাজে, সেগুলোর বাইনারি মানগুলো আমরা একটু হিসাব করি। দেখো একের বাইনারি কিন্তু 1, 2-এর বাইনারি হলো 1 0। কেমনে হলো দেখো, 2-এর বাইনারি আমি করি যদি 2কে, তাহলে বাইনারি কেমনে করে? 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 1, ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করি, 0 1, তাহলে কত হচ্ছে? এটা উল্টা দিক দিয়ে লেখো 10, তাহলে 2-এর বাইনারি কত? 10। 3-এর বাইনারি কত হবে তাহলে? 3-এর বাইনারি হলো 1 1। কেমন করে দেখো, এই যে 3কে বাইনারি করো, দেখো 1 0 1, ঠিক আছে? 1 1 হবে, উল্টা দিক থেকে আসো 1 1। 4-এর বাইনারি হলো সেম ভাবে 1 0 0। 5-এর বাইনারি হলো 1 0 1। 6-এর বাইনারি হলো 1 1 0। 7-এর, আচ্ছা এইগুলো আমি সাইডে লিখি, এখানে লিখলে আসলে পরে আবার মুছে ফেলতে হবে। এই বাইনারি মানগুলো আমরা সাইডে লিখে রাখি, আমাদের কাজে লাগবে। 1-এর বাইনারি হলো 1, 2-এর বাইনারি হলো 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি হলো 1 0 0, 5-এর বাইনারি হলো 1 0 1, 6-এর হলো 1 1 0, 7-এর হলো 1, 8-এর বাইনারি হলো 1 0 0 0, 9-এর বাইনারি 1 0 0 1, 10-এর বাইনারি 1 0 1 0, 11-এর বাইনারি হলো 1 0 1 1, 12-এর বাইনারি কত বলো তো? 1 1 0 0, 13-এর বাইনারি হলো 1 1 0 1, 14-এর বাইনারি হলো 1 1 1 0, 15-এর বাইনারি হলো 4টা 1। এই মানগুলো আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করব, যদিও মনে না রাখলেও সমস্যা নেই। মনে করো 12-এর বাইনারি তোমার মনে নেই, তাহলে তুমি 12 বাইনারি বের করো, ঠিক আছে? আর 2 দিয়ে ভাগ করবো, 6 2 12 ভাগশেষ 0 2, 3 2 6 ভাগশেষ 0 2, 2 1 2 ভাগশেষ 0 2 0 1। ভুল হয়েছে কোথায় বলো তো? এইখানে, ঠিক আছে? 2 দিয়ে যখন 3কে ভাগ করবো, ভাগফল 1 ভাগশেষ 0, হ্যাঁ 1 ভাগশেষ 1। তাহলে এখন এটা উল্টা দিক দিয়ে লেখো 1 1 0 0। দেখো বাইনারি 12 বাইনারি হলো 1 1 0 0। এইভাবেও তুমি মনে রাখতে পারো। যাই হোক, এই মানগুলো আমাদের মনে রাখতে হবে পরবর্তী কাজগুলো করার জন্য। আচ্ছা, আমরা তাহলে 3টা পদ্ধতি শিখছি, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এখন আমরা
ওই পদ্ধতিগুলো থেকে দশমিক কিভাবে করে সেটা শিখবো। বাইনারি থেকে আগে আমরা দশমিক শিখবো। দেখো, বাইনারি থেকে দশমিক এটা আমরা শিখবো। হ্যাঁ, মনে করো একটা সংখ্যা 11001.101, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমার দশমিক করতে হবে। কিভাবে করব দেখো। আচ্ছা, এই পদ্ধতিটা কিন্তু আলাদা। আগে আমরা যেমন ভাগ করলাম, গুণ করলাম, ওই ধরনের কিন্তু এটা না। এটা কি করতে হবে, আগে এটাকে আমার তুলতে হবে 11001.101। তোলার পরে আচ্ছা, আমি প্রথমে তোমাদেরকে দাগ টেনে টেনে করব, করে দেখাবো, তারপরে আবার সোজা করব, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে প্রত্যেকটা সংখ্যার একটা স্থানীয় মান আছে। স্থানীয় মানটা কেমন, এটার স্থানীয় মান হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা 3, এটা হলো 4। আর দশমিকের পরে যেগুলো থাকবে -1, -2, -3। এই জিনিসগুলো তোমরা, আমি এই উপরে যে লিখে রাখলাম এটা তোমরা লিখে রাখবা না, লিখবা না, আমি বোঝানোর জন্য লিখছি। তো এখন কিভাবে হিসাবটা করব দেখো, এখান থেকে একটা মান আসবে, এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে মান আসবে। হ্যাঁ, মানগুলো বের করে সবগুলো মান আমরা যোগ করে দিব। এই যে প্রত্যেকটা অঙ্ক থেকে একটা করে মান আসবে। কিভাবে মানগুলো আসবে দেখো, এখানে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, ঠিক আছে। আচ্ছা, এখানে এই 1 আছে, এই 1, এই জন্য এখানে 1। যেহেতু এটা বাইনারি সংখ্যা সেজন্য ওর ভিত্তি হইল 2। আর এই যে তার পজিশনটা যেখানে আছে সেখানকার তার স্থানীয় মান হইল -3, এই জন্য এখানে -3, ঠিক আছে। আচ্ছা, এটা এখন এটা আমরা হিসাব করি। 1 এর কোনো দরকার নেই লেখার আর। হ্যাঁ, 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওইটাই হবে। এইটা মানে কি, 2 টু দি পাওয়ার -3 মানে কি 1/2 কিউব, ঠিক আছে। সূচকের যে সূত্র আমরা পড়ছি, তাহলে 1/2 কিউব মানে হলো 1/8। আচ্ছা, 1 কে 8 দিয়ে ভাগ করতে কত আসে? 0.125। আচ্ছা, এখন এইটা আসো পরেরটা এখানে কি 0 আছে না, তাহলে এখানে আমি লিখবো 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2। আচ্ছা, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কত হয়? 0ই হয়। তার মানে এটা এখানে আমি একবারে এইখানে লিখে দিই একবারে 0, ঠিক আছে। তারপরটা দেখো 1, এই যে এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু, এখানে -1 আছে, 2 টু দি পাওয়ার -1, তাহলে এটাকে আমি লিখতে 2 টু দি পাওয়ার -1 মানে 1/2। এটাকে আমি যদি ভাগ করি 0.5 হবে। আচ্ছা, তারপরে এখানে আসো 1, এই যে এই 1 এটা, তাহলে 1 ইন্টু, এখানে পজিশন কত 0, 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়, এটা সূচকের সূত্র। কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় 1 হবে। 1 দিয়ে 2 কে গুণ করলে, সরি 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এখানে আমি একবারে 1 লিখে দিচ্ছি, এটার দরকার নেই আর। তারপরে এটা 0 আছে, দেখো 0 লিখি, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা কি 1 না, এখানকার পজিশন 1। তাহলে এখন দেখো 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কত হয়? 0ই হয়। আচ্ছা, এদিকে একটা দাগ দিই। তারপরে এখানে আবার দেখো 0 আছে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। আচ্ছা, এখন 0 দিয়ে কোনো কিছু গুণ করলে কত হবে? 0ই হবে, এখানে 0। তারপরে এখানে আসো 1 ইন্টু 2 কিউব, নাকি 2 কিউব না? আচ্ছা, 2 কিউব হইলে কত হয় বলো তো? 2 এর উপরে কিউব আছে, 3টা 2 গুণ করলে 8 হয়, 8 কে 1 দিয়ে গুণ করলে 8। তারপরে এখানে দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে কত আছে? 4 আছে না, 16। আচ্ছা, তাহলে এটা কত হবে? 2 এর উপরে পাওয়ার 16, সরি 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হচ্ছে? 16, 2 টু দি পাওয়ার 16। হ্যাঁ, আচ্ছা, এখন কি করবো? এগুলো সবগুলো যোগ করবো। আচ্ছা, তোমরা যোগ করো ক্যালকুলেটর যাদের কাছে আছে। 16 আর 8 24 আর 1 25,
25 এটা যোগ করলে হবে 625 এই সংখ্যাটা আমার দশমিক হয়ে গেল। তাহলে দেখো বাইনারি থেকে দশমিক করার এটা হলো সিস্টেম। এটা আমি দাগ টেনে টেনে তোমাদেরকে বুঝাই দিলাম, কিন্তু পরীক্ষার সময় তোমরা এইভাবে করবা না। পরীক্ষার সময় লেখার সিস্টেমটা কিভাবে হবে এটা আমি করে দেখাচ্ছি। এখন দেখো, দেখো কিভাবে লিখবো আমরা। এই পজিশনগুলো আমরা একটু খেয়াল করি। এখানে তো দশমিক বিন্দুটা, তাই না? এটা হলো 0 1 2 3 4 -1 -2 -3। তাহলে আমরা কি করব? এই দিক থেকে শুরু করব, বাম দিক থেকে শুরু করব। 1 এখানে আছে 1 1 × 2 টু দি পাওয়ার 4। তারপরে কি আছে 1 1 × 2 কিউব। দেখো ওই অঙ্কটাই আমি এখানে আরেকবার করছি। তারপরে এখানে 0 আছে, আর 0 × 2 টু দি পাওয়ার 2। তারপরে আবার 0 আছে, দেখো 0 × 2 টু দি পাওয়ার 1। তারপরে এখানে দেখো 1 আছে, 1 × 2 টু দি পাওয়ার 0 প্লাস এখানে কি আছে 1 1 × 2 টু দি পাওয়ার -1। তারপরে এখানে 0 আছে, 0 × 2 টু দি পাওয়ার -2 যোগ এখানে 1 আছে, 1 × 2 টু দি পাওয়ার -3। জাস্ট এইভাবে করবা তোমরা পরীক্ষার সময়, ঠিক আছে? আগে এটা তুলবা, এই যে এই সাইডটা তুলতে হবে। এখানে 1 1 মানে মেইন প্রশ্নটা তোমাকে তুলতে হবে। এটা বাইনারি সংখ্যা, হ্যাঁ, এটাকে আমরা দশমিক করছি, ওইটা তুলে তারপর সমান চিহ্ন দিয়ে এগুলো লিখবা। আচ্ছা দেখো, এটা গুণ করলে হবে 16, এটা গুণ করলে 8, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0। আচ্ছা 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 দিয়ে 1 গুণ করলে 1। এইটা কত হবে? এই যে, আচ্ছা দাঁড়াও, এখানে আমি বলি এটা হলো 1/2, এইভাবে থাকলো, হ্যাঁ। আচ্ছা এইটা 0, আর এটা হলো 1/2 কিউব। আচ্ছা এই সংখ্যাগুলো আমরা গুণ করি, 16 আর 8 24 আর 1 25, আর এটা মানে হলো 0.5। এটা 0 আর লেখার দরকার নেই। 1/2 কিউব, এটা মানে 0.125। এখন সবগুলো যোগ করলে 25.625। এটা হলো দশমিক। কি বুঝতেছো? আচ্ছা যাই হোক, মানে এটা হলো বাইনারি থেকে দশমিক। এখন আমরা অক্টাল থেকে দশমিক করব। সব এখানে তিনটা পদ্ধতি একই রকম কিন্তু হবে। বাইনারি থেকে যেভাবে দশমিক করলাম, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এগুলো সবই একই রকম। আমি এইভাবে সিরিয়ালি এই জন্য রূপান্তরগুলো করতেছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে এখন আমরা কি করব? অক্টাল থেকে দশমিক। আচ্ছা একটা সংখ্যা আমি লিখি 325.601। এটা মনে করো অক্টাল সংখ্যা, এটাকে দশমিক করব, ঠিক আছে? তাহলে কিভাবে করব ওই সিস্টেমটাই একটু খেয়াল করো। এদের পজিশনগুলো দেখো, এটা হলো 0, এটা হলো 1, এটার পজিশন হলো 2, আর এটা হলো -1 -2 -3। তাহলে আমি লিখি 325.601 অক্টাল না। তাহলে এই এখানে পজিশনগুলো আরেকবার লিখি বোঝানোর জন্য। তাহলে প্রথমে থাকবে 3, দেখো 3 × 8 টু দি পাওয়ার 2। 8 কেন হইল এবার যেহেতু অক্টাল পদ্ধতি, অক্টালের ভিত্তি 8, সেই জন্য। আর আগেবারে কি ছিল? বাইনারি ছিল, এই জন্য আমরা এখানে 2 দিছিলাম। তারপরে দেখো 2 × এই যে এখানে 2 আছে না, 8 টু দি পাওয়ার 1। তারপরে 5 × 0, 6 × 8 টু দি পাওয়ার কত হবে? দেখো এখানে -1। তারপরে 0 × 8 টু দি পাওয়ার -2। তারপরে 1 × 8 টু দি পাওয়ার -3। আচ্ছা এখন এটা গুণ করি, 8 8 64, 64 3 দিয়ে গুণ করি, কত হয়? 192। আচ্ছা এখানে 8 8 2 16,
এখানে দেখো 8 এর উপরে 0 আছে, কত হবে? 1 হবে। 1 দিয়ে 5 কে গুণ করলে 5 প্লাস এটা খেয়াল করো, এটা হলো এখানে একটা কাহিনী আছে দেখো, 6 ইনটু 8 টু দি পাওয়ার -8 মানে হলো মানে 8 টু দি পাওয়ার -1 মানে 1/8। আচ্ছা, এখানে কিন্তু 0 হবে। 0 থাকলে আমাদের খুব সুবিধা, 0 থাকলে এখানে আর কোনো হিসাব করার দরকার নেই, ডাইরেক্ট আমরা 0 লিখে দিব। এইটা দেখো তো 1 ইন্টু 1/8 কিউব, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা সংখ্যা যোগ করো, এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করো। 192, 6 আর 5, 213 যোগ। আচ্ছা, এখানে দেখো 1 আর 6 গুণ করলে 6 হবে। 6 কে 8 দিয়ে ভাগ করো তো, 6/8 0.75 প্লাস এই 0টা লিখবো না, এখানে 1 উপরে হলো 1 আর নিচে আছে 8 কিউব। 1/8 কিউব কত হয় দেখো, মানে 1/512, 1/512। এটা কিন্তু 512, 8 কিউব মানে 512 না, ভুল হয়েছে। 1/512 0.00195 নাও, 0.00195 আরো আছে, ওগুলো লিখি নেই। হ্যাঁ, তাহলে দেখো এগুলো যোগ করি, 213.7519৫ এইটা হয়ে গেল দশমিক। আচ্ছা বলো, আমরা কি করলাম? অক্টাল থেকে দশমিক করলাম। কি প্রসেসটা মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা করব হেক্সাডেসিমাল, নাকি? হেক্সাডেসিমাল থেকে হ্যাঁ দশমিক করব। অক্টাল থেকে দশমিক করলাম। আমরা কি করছি একটু সিরিয়ালটা খেয়াল করো। বাইনারি থেকে দশমিক করছি, অক্টাল থেকে দশমিক করছি, এখন হেক্সাডেসিমাল থেকে দশমিক করব। আচ্ছা যাই হোক, এখন আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক করব, ঠিক আছে। আমি অলরেডি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখে রাখছি, এটাকে আমরা দশমিক করব। হ্যাঁ, দেখো সবাই তো কিভাবে করব। দেখো AB2.C2 এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো দশমিক করার জন্য আমরা কি করব, এগুলোর পজিশনগুলো আমি লিখি। এটা 0, এটা 1, এটা হলো 2, এটা -1, এটা -2। মনে আছে তোমাদের সিস্টেমটা? তো আমি কিভাবে লিখবো দেখো, সমান চিহ্ন দিয়ে A গুণ 16 টু দি পাওয়ার 2। কেন এরকম হলো বলো তো? এই যে A এখানে আসছে, আর হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16, আর এখানে যেহেতু পজিশনটা 2, এই জন্য 2। আচ্ছা, যোগ এই যে B আছে, B গুণন 16 টু দি পাওয়ার 1 যোগ 2 আছে, 2 গুণন 16 টু দি পাওয়ার 0 যোগ C আছে এখানে, C গুণন 16 টু দি পাওয়ার -1 যোগ এখানে কত, 2 গুণন 16 টু দি পাওয়ার -2। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো A মানে কিন্তু 10 আর 16 স্কয়ার করলে হয় 256। B মানে হলো 11 আর 16 টু দি পাওয়ার 1 মানে 16 উপরে পাওয়ার 1 আছে, 16ই হবে। তারপরে দেখো এখানে কিন্তু 2 ইন্টু 1, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু 1 হবে। আচ্ছা, C মানে কত, 12 না 13? 12 A হইল 10, B হইল 11, C হইল 12। আচ্ছা, এই যে 16 টু দি পাওয়ার -1 মানে 1/16। তারপরে এখানে 2 ইন্টু 16 টু দি পাওয়ার -2 আছে, তো এটাকে আমি কি লিখবো, 1/16 স্কয়ার। আচ্ছা, এখন এটা গুণ করি, গুণ করলে 2560 হবে। 11 আর 16 গুণ করো তো কত হয়, 176। আর এটা গুণ করলে 2 হবে। আচ্ছা, 12কে 16 দিয়ে ভাগ করো, 12 ভাগ 16 ভাগ করো তো কত হয়, 0.75 যোগ এইখানে দেখো উপরে আছে 2, নিচে আছে 16 স্কয়ার, তাহলে 2 ভাগ 16 স্কয়ার কত হয়, 0.0078। আচ্ছা, এখন কি করব, সবগুলো যোগ করব। এগুলো সব যোগ করো,
2738.7578 এটা দশমিক হয়ে গেল। দেখো আমরা তাহলে কি করলাম, হেক্সাডেসিমাল থেকে দশমিক করলাম, ঠিক আছে। আচ্ছা আমাদের কিন্তু এ পর্যন্ত 6টা রূপান্তর হইল, ঠিক আছে। খেয়াল করো কি কি করলাম। প্রথমে ছিল আমাদের দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তারপরে উল্টা দিক থেকে আসছি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আচ্ছা এখন আরো আমাদের 6টা আছে, অক্টাল থেকে বাইনারি। দেখো অক্টাল থেকে বাইনারি খুব সহজ। মনে করো 7201513, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারি করব, কত হবে এটা আমাদের কাজ। হ্যাঁ, তো এটা খুবই সহজ। কিভাবে করবা দেখো, 7201.513 অক্টাল। হ্যাঁ, এটাকে বাইনারি করার জন্য প্রত্যেকটা ডিজিট মানে অঙ্ক, এগুলাকে বাইনারি মান বের করতে হবে। এগুলার প্রত্যেকটা ডিজিটের, মনে করো এটা 7 এর বাইনারি, 2 এর বাইনারি, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, এগুলো লিখতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো 7 এর বাইনারি কত, এই যে আমি এখানে লিখে রাখছি। দেখো 7 এর বাইনারি হলো 111। 2 এর বাইনারি কত, 1010। তো এইখানে একটা কথা আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি হলো 3 বিটের সংখ্যা পদ্ধতি, 3 বিটের। তাহলে এখানে এই 2 এর বাইনারি হলো 10, তো এটাকে আমাকে 3 বিট বানাইতে হবে। কিভাবে 3 বিট বানাবো, সামনে একটা শূন্য দিব, এটা 3 বিট বানাবো, ঠিক আছে। তারপরে এই যে 0 এর বাইনারি তো 0, কিন্তু আমাকে 3টা 0 দিতে হবে। 1 এর বাইনারি কত, 1 0 0 1। আচ্ছা ঠিক আছে। 5 আছে, 5 এর বাইনারি কত, 101। 1 এর বাইনারি কত, 1 0 0 1। 3 এর বাইনারি কত, 1 1 1, তাহলে 0 1 1। তাহলে এখন এগুলোকে আমি একসঙ্গে লিখি, এগুলো তো আমি গ্রুপ আকারে লিখছি, ঠিক আছে। এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এগুলো গ্রুপ আকারে মনে করো আমি লিখছি। হ্যাঁ, এখন আমাকে এগুলো সিরিয়ালি সাজায় লিখতে হবে। 1 1 1 0 1 0 0 0 0 0 0 1 পয়েন্ট 1 0 1 0 0 1 0 1 1। এই যে আমার বাইনারি হয়ে গেল, খুব সহজ। তাহলে আমরা কি শিখলাম, অক্টাল থেকে বাইনারি। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে তোমার এই মানগুলো যদি তোমার মনে না থাকে, তাহলে কিন্তু এগুলো সময় লাগবে অনেক। একটা একটা করে হিসাব করে, মনে করো 7 এর বাইনারি 1 1 1, এটা তোমার যদি মনে থাকে তাহলে তুমি সরাসরি লিখে দিবা। মনে না থাকলে কি করতে হবে, এই 7কে আবার বাইনারি বের করতে হবে, 7কে বাইনারিতে রূপান্তর করতে হবে, করে তারপরে এখানে মানটা লিখতে হবে। অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এই জন্য 1 থেকে 15 পর্যন্ত এই বাইনারি মানগুলো আমাদের মনে রাখা দরকার। আচ্ছা তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি করলাম, এখন আমরা করব হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আচ্ছা, এ বি 5.32D, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বাইনারি করব। তাহলে কিভাবে করব দেখো, এ বি 5.32D। খেয়াল করো আগেরটার মতোই, কিন্তু প্রত্যেকটা ডিজিটের বাইনারি মান বের করে লিখতে হবে। এ হইল 10, 10 এর বাইনারি হইল 1010। বি হইল 11, এর বাইনারি হইল 1011। 5 এর বাইনারি কত বলতো, 101 101। এখানে একটা কথা আছে, হেক্সাডেসিমাল হলো 4 বিটের সংখ্যা পদ্ধতি, এই জন্য এখানে একটা সামনে শূন্য দিতে হবে। তারপরে 3 আছে এখানে, 3 এর বাইনারি হইল 11। দেখো এখানে 11 না, ওইটা 11 বলবা, 11 কখনো বলা যাবে না। হ্যাঁ, 11, তাহলে 11 সামনে 2টা শূন্য দিব। আচ্ছা, 2 এর বাইনারি হলো 10, সামনে 2টা শূন্য দিয়ে 4 বিট করে নিব। ডি মানে কত, এই দেখো এ বি সি ডি, ডি মানে 13, 13 বাইনারি হলো 1101। আচ্ছা, এখন এগুলোকে আমি সাজিয়ে লিখবো একদম সিরিয়ালি, 1010 1011 0101 পয়েন্ট, এই যে এখানে পয়েন্ট আছে,
00110010101 এই যে বাইনারি হয়ে গেল। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করে ফেললাম। আচ্ছা, তাহলে দুইটা আরো নতুন পদ্ধতি হয়ে গেল। এখন আমরা করব উল্টাটা, বাইনারি থেকে অক্টাল। ঠিক আছে, এখন আমরা বাইনারি থেকে অক্টাল করব। মনে করো 10110110, ঠিক আছে, 0.1011, এটা একটা বাইনারি সংখ্যা, এইটাকে আমার অক্টাল করতে হবে। ঠিক আছে, কিভাবে করব? তাহলে আমি এখানে লিখি 10110110.1011 বাইনারি সংখ্যা। হ্যাঁ, এই সংখ্যাটাকে যে ডিজিট গুলা দেখতে পাচ্ছ গ্রুপ করতে হবে, মানে দল গঠন করতে হবে, গ্রুপ গঠন করতে হবে, তিনটা করে। অক্টাল করব তো তিনটা করে। যদি এটা হেক্সাডেসিমাল করি তখন আমরা 4টা করে করব। যেহেতু অক্টালটা 3 বিটের সংখ্যা পদ্ধতি, সেই জন্য তিনটা করে। তো কিভাবে করব? এই যে তোমাদের রেডিক্স পয়েন্টটা আছে, এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে পিছনে যাইতে হবে, আবার এখান থেকে সামনের দিকেও যাইতে হবে। তাহলে এখানে এই 3টা মিলে এক গ্রুপ, এই 3টা মিলে এক গ্রুপ, এখানে একটা শূন্য দিয়ে একটা গ্রুপ, এখানে এখন এদিকে যাও, এই 3টা মিলে এক গ্রুপ, আবার এখানে পিছনে 2টা শূন্য দিয়ে এটা এক গ্রুপ। তাহলে এই গ্রুপটার মান কত আসে? 10 মানে 2, 110 মানে 6, দেখো ওখানে দেখো, আবার 110 মানে 6, 101 মানে 5, 100 মানে হলো 4। তাহলে কি পাচ্ছি আমি? 266.54। এই যে অক্টাল হয়ে গেল। তাহলে আমরা বাইনারি থেকে অক্টালটাও শিখলাম। ঠিক আছে, এরপরে আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে, মনে করে একটা বাইনারি সংখ্যা আমি লিখি, এইটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমার হেক্সাডেসিমাল করতে হবে। কিভাবে করব? আগে এগুলো লিখি সংখ্যাগুলা, 101110.1010, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকে আমার গ্রুপ করতে হবে, চারটা করে এক গ্রুপ, 4টা বিট মিলে একটা গ্রুপ হবে। তাহলে এইখান থেকে শুরু, এই 4টা মিলে একটা, এই 4টা মিলে একটা, এখানে আরো 3টা শূন্য দিয়ে একটা, এখানে এই 4টা মিলে একটা, আবার 2টা শূন্য দিয়ে একটা। কোথায় 16 দিছি? ও, এটাকে আমি না 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 না, ও হ্যাঁ, এখানে একটু বাইনারি সংখ্যা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা বাইনারি পদ্ধতি ছিল, এই জন্য 2 হবে। ঠিক আছে, এখন এই যে গ্রুপগুলো আছে, এই প্রত্যেকটা গ্রুপের আমি কি করব? মানগুলো লিখবো, দশমিক মান লিখবো। যেমন 0001 মানে এটা মানে কি 1, এটা মানে কি 110, সামনে শূন্যটার দাম নেই, এটা হলো 6। এটা কত হবে বলো তো? 1110, 14 মানে ই, আমি এখানে ই লিখে দিতে পারি। এটা 1010 মানে 10, এই যে 10। 1100 মানে কি 1100, হ্যাঁ 12 না, 12 মানে হলো সি। তাহলে কত? 16E.AC। এই যে হেক্সাডেসিমাল হয়ে গেল, বুঝছো? তাহলে আমরা এখন কি শিখলাম? বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমাদের 10টা পদ্ধতি হলো নাকি? 10টা হলো, মোট 12টা রূপান্তর আছে। আমরা 12টা আগে শেষ করি, তারপর অন্য আইটেমগুলোতে যাব। এখন আমরা করব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমাল করব। কিভাবে করব? অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল করার কোনো সিস্টেম নাই। অক্টাল থেকে আগে বাইনারি করতে হবে, তারপরে হেক্সাডেসিমাল করতে হবে। তার মানে আমরা বলতে পারি আমরা কিন্তু অলরেডি এই পদ্ধতি অলরেডি আমরা শিখে গেছি। ঠিক আছে, অক্টালটাকে বাইনারি করব, তারপরে হেক্সাডেসিমাল করব। কিভাবে করব দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারি কিভাবে করব দেখো। 7 এর বাইনারি 111, 2 এর বাইনারি হলো 10, কিন্তু 3 বিটের জন্য একটা সামনে শূন্য দিলাম। 5 এর বাইনারি হলো 101, 3 এর বাইনারি কত? 11, সামনে একটা শূন্য, 1 এর বাইনারি 1, সামনে 2টা শূন্য। কি বুঝতে পারছো?
তাহলে এটাকে আমি সাজায় লিখলে 111010101.011001 এটা বাইনারি হয়ে গেল। এখন এটাকে আমি কি করব, হেক্সাডেসিমাল করব। হেক্সাডেসিমালের জন্য আমার 4টা মিলে 1 বিট, এই 4টা মিলে 1 বিট, এই 4টা মিলে 1 বিট, সামনে 3টা শূন্য দিয়ে 1 বিট। আচ্ছা, এই 4টা এই গ্রুপ করতেছি নাকি? এখন এইটা মানে হলো 1, এই যে 1101 কোনটা? 13, 13 মানে কি রে? ডি। আচ্ছা, এটা হলো 5, এটা হলো 6 আর এটা হলো 4। তাহলে কত হচ্ছে 1D5.64। কি হলো এটা? হেক্সাডেসিমাল হলো। তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল হয়ে গেল। ঠিক আছে। তারপর সর্বশেষ রূপান্তর যেটা, সেটা হলো হেক্সাডেসিমাল থেকে অক্টাল। মনে করো ACD.3E এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এইটাকে আমার অক্টাল করতে হবে। তাহলে আমি এগুলো আগে লিখি ACD3E। সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টাল করার কোনো সিস্টেম নাই, এটাকে আগে বাইনারি করতে হবে, তারপরে অক্টাল করতে হবে। তো বাইনারি কিভাবে করে দেখো, এর বাইনারি মান কত? এ মানে 10, 10 এর বাইনারি হলো 1010। সি মানে কত? 13 না 13 না 12, 12 এর বাইনারি হলো 1100। ডি মানে 13, 1101। 3 বাইনারি হলো 1111, কিন্তু সামনে দুইটা শূন্য হবে যেহেতু 4 বিটের, হেক্সাডেসিমালটা 4 বিটের। ই মানে কত রে? ই মানে 14 না 14, 1110। আচ্ছা, এগুলাকে এখন আমি যদি একসঙ্গে সাজায় রাখি 10101101.0011110, এটা বাইনারি হইল নাকি? এখন অক্টাল করব। অক্টাল করার জন্য কি হবে? 3টা করে বিট মিলে একটা গ্রুপ তৈরি করব। 3টা বিট, এই 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, এইখানে একটা শূন্য দিয়ে একটা নাকি? আচ্ছা, এখন এইটার বাইনারি মান হলো 5, এটা হলো 3, এটা হলো 1, এটা হলো 5, এটা হলো 1, এটা হলো 1 না, এটা 7 আর এটা হলো 4। তাহলে কত হচ্ছে? 5315.174। এটা কি হইলো বলো তো? অক্টাল হয়ে গেল। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করে ফেললাম নাকি? তাহলে 12টা রূপান্তর কিন্তু আমাদের শেষ হলো। ঠিক আছে, তারপরে আমরা পরে এরপরে যোগ বিয়োগ। হ্যাঁ, কিন্তু বিরক্তি লাগতেছে নাকি? আচ্ছা, এখন আমরা করব বাইনারি যোগ। ঠিক আছে, বাইনারি যোগ। দেখো বাইনারি যোগ কিভাবে করে, 1110111.1011, তারপরে 10110.1101, বা এখানে আমি 1 দিলাম। হ্যাঁ, আচ্ছা, বাইনারি, এটাও বাইনারি সংখ্যা, এটাও বাইনারি সংখ্যা। ঠিক আছে, কিভাবে যোগ করতে হয় দেখো, তোমাদের কিন্তু এগুলো লিখে নিতে হবে না, লিখে নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, জিনিসটা তোমরা আগে বুঝো, আর বইয়ে কিন্তু এগুলো সব আছে। আচ্ছা, যোগ করার 2টা সিস্টেম আছে। একটা, অনেকে বাইনারির যোগের সূত্র মুখস্থ করে, তবে সূত্র মুখস্থ করলে কিন্তু তুমি বড় বড় যোগগুলো করতে পারবে না, এই জন্য আমরা সূত্র মুখস্থ করবো না। ঠিক আছে, আমরা একদম বেসিক জিনিসটা শিখবো, মানে একদম যোগের মেইন যে যোগটা আসলে কিভাবে হয় সেটা শিখবো। আচ্ছা, 11কে যোগ করলে কত হয়? 2 হয় না? নরমালি 11কে 2 হয়। 11কে কি 2 হয় না? তো যোগফল যদি 2টা সংখ্যা বা 3টা সংখ্যা, 4টা সংখ্যা আমরা যোগ করবো, এখানে তো 2টা সংখ্যা যোগ করছি, আমরা এরপরে 3টা যোগ করবো, 4টা যোগ করব। আচ্ছা, যোগ করে যোগফল যদি 1 হয় বা 0 হয়, কি বললাম? 1 বা 0 হয়, তাহলে আমরা যা হবে তাই লিখবো। মানে যোগ করে 0 হয়েছে, 2টা সংখ্যা যোগ করে 0 হয়েছে, 0 লিখবো, বা 1 হয়েছে 1 লিখবো। ঠিক আছে, কিন্তু যদি 1-এর বেশি হয়, যোগ করে যদি 2 হয় বা 3 হয়, তাহলে কিন্তু এটা আমরা লিখবো না।
কি আমার কথা বুঝছো? যোগফল যদি 2 বা 3 হয় মানে 1-এর বেশি হয় তাহলে ওই যোগফলটা কিন্তু আমরা লিখবো না। আমরা কি করব, যোগফলটা থেকে 2 বাদ দিব, যোগফলটা থেকে 2 বিয়োগ করব, 2 বিয়োগ করে বাকিটা লিখব, বিয়োগ করে যেটা থাকবে সেইটা লিখব। 2 কেন বিয়োগ করব? বাইনারির ভিত্তি 2 সেই জন্য। আচ্ছা তাহলে আমার 11 কে যোগ করলে 2 হয়, 2 হয়। এখন 2 আমি লিখবো না এখানে, 2 থেকে 2 বিয়োগ করে তো কত হয়? 0। আমি এখানে লিখবো 0। ওই যে 2 বিয়োগ করলাম, 2 যে বিয়োগ করলাম এই কারণে হাতে 1 থাকবে। 2 বিয়োগ করছি এই জন্য হাতে 1 থাকবে, হাতে 1, হাতে 1টা আমরা এখানে চলে আসলো। এখন 11 কে যোগ করো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে 1, হাতে 1টা এখানে আসবে। 3, 1 1 আর এই 1, 3টা 1 এ যোগ করলে 3 হয়। তাহলে 3 থেকে আবার 2 বিয়োগ করো, এই যে 3 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। সরি 1 হয়, ঠিক আছে। এইখানে আমি 1 লিখবো, হাতে 1, কিন্তু হাতে 1টা এখানে চলে আসবে। এইটা যোগ করলে 3 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে 1, হাতে 1টা এখানে আসবে। 11 কে 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে 1, হাতে 1 এখানে আসবে। আবার 11 কে 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে 1, হাতে 1টা এখানে আসবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে 1, হাতে 1টা এখানে আসবে। 1 আর 1 যোগ করলে 2 থেকে 2 বিয়োগ করব 0, হাতে 1, হাতে 1টা এখানে আসবে। 3 থেকে 2 বাদ, তাহলে কত হয়? 1, হাতে 1, সামনে আর কোনো সংখ্যা নেই, হাতে 1টা বসাই দেব। এইটা হলো যোগ, এইটা হলো 2 লাইনের যোগ। হ্যাঁ, আমি 3 লাইনের যোগ কিভাবে করে এটা একটু দেখাই দিই। আচ্ছা এবার 3 লাইনের, আচ্ছা একবারে 4 লাইনের করি, মানে 3 লাইনার নিয়ে আমরা সময় লস করব না। হ্যাঁ, এই যোগ এগুলো সব বাইনারি সংখ্যা, আমি এইভাবে একভাবে দিয়ে দিলাম, এইভাবে যদিও দেওয়ার নিয়ম না, আমি জাস্ট বুঝাই দিলাম যে এটা বাইনারি সংখ্যা, সব একটা একটা করে আমার দিতে সময় লাগবে। ঠিক আছে, এগুলো সব বাইনারি সংখ্যা, এগুলোকে আমরা যোগ করব। যদিও এইভাবে দেওয়া সিস্টেম নয়, এই যে এইভাবে আমি একবারে 2 দিয়ে দিছি, এটা সিস্টেম না, প্রত্যেকটাতে আলাদা আলাদা ভিত্তিটা দিতে হবে। আচ্ছা এগুলো যোগ করো, এখানে এই লাইনটা যোগ করতে কত হয়? 4 হয়। এই যে 1 1 1 1 4 হয় না, তো 4 তো আমরা লিখবো না, আমি বলছি 1-এর বেশি হইলে আর লিখবো না। তাহলে 4 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 2 হয়। এই 2ও লিখবো না, 2 থেকে আবার 2 বিয়োগ করো, 0 হয়, আমি 0 লিখবো। এখন কয়বার বিয়োগ করছি? 2 বার। এবার হাতে 2, হাতে 2, বুঝছো? হাতে 2। এখন এই লাইনটা যোগ করো, 4 হলে 0 হবে, হাতে 2, হাতে 2 এখানে চলে আসছে। 5 থেকে দাঁড়াও, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থেকে আবার 2 বিয়োগ করলে 1, তাহলে এখানে 1 বসবে। কোথায়? এখানে 1 বসবে, আর হাতে থাকবে 2। কেন? 2 বার যে বিয়োগ করছি সেই জন্য। এইখানে 2, এগুলো যোগ করলে কত হয়? 5-এর 1 বসবে, হাতে 2, হাতে 2 এখানে আসবে। আবার 5-এর 1 বসবে, হাতে 2, হাতে 2 এখানে আসবে। এগুলো যোগ করো, 4, 2 আর 1 3, 3 আর 1 4, 4-এর 0 বসবে, হাতে 2, হাতে 2 এখানে আসলো। এই লাইনটা এখন যোগ করো, 4-এর 0 বসবে, হাতে 2, হাতে 2টা এখানে আসলো। হ্যাঁ, আচ্ছা 4 এখানে 0 বসবে, হাতে 2, হাতে 2 এখানে আসলো। কত হচ্ছে? 6 তো দেখো, 6-এর বিষয়টা একটু দেখো। 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে আবার 2 বাদ দিলে 2 থেকে আবার 2 বাদ দিলে 0, মানে 0 বসবে, 0 বসলো। কিন্তু হাতে 4 আছে, সরি হাতে 3 আছে। দেখো 6 লাইনে 3 বার আমার যোগ করে দেখো, এই লাইনটা যোগ করে 6 হয়েছে। 6 থেকে একবার 2 বাদ দিলে 4 হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, তাহলে 0 বসতেছে। কিন্তু এখানে হাতে 3 না, 3 বার করছি না বিয়োগ, হাতে 3। এখন এখানে তো 3 বসাবো না, এই দেখো 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1, এখানে 1 বসবে, তবে আবার হাতে 1 থাকবে, যেহেতু একবার বিয়োগ করছি, হাতে একটা সামনে দিই। এইখানে আরেকটা কথা বলি, এইখানে সহজ কথা বলি। এই শেষের লাইনে এসে তো যোগ করে 6 হয়েছে না, 6-এর বাইনারি হলো 1 1 0।
এখানে লিখে দেবো 110, তাও হবে। এইভাবে একই তো, এইভাবে দিলে এইটা যেটা আসতেছে, আর তুমি ডাইরেক্ট যদি 6 এর বাইনারি 110 লিখে দাও তাও হবে। তুমি যেভাবে খুশি, তুমি কিভাবে বসাইছো এটা তো আর বোঝার কোনো উপায় নেই, তুমি যেভাবে হোক অঙ্কটা করতে পারলেই হলো, তাই না? তাহলে আমরা কি শিখলাম? এটা বাইনারি যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সুন্দর কথা বলছে। যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে 0 বসবে, বিজোড় হইলে 1 বসবে। ঠিক আছে, হ্যাঁ ওটা ভালো ভালো জিনিস। তবে হাতে কত থাকতেছে এটা কিন্তু মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে। মনে করো 5 হয়েছে, যোগ করে 5 হয়েছে, তাহলে 1 বসবে, হাতে থাকবে 2, নাকি? আচ্ছা, যোগ করে মনে করো 6 হয়েছে, তাহলে তাহলে কত বসবে? 0 বসবে, আর হাতে থাকবে 3। হ্যাঁ হ্যাঁ, যোগ করে যদি 7 হয় মনে করো, মিলবে মিলবে সবসময়। হ্যাঁ হ্যাঁ, 7 যদি হয় তাহলে 1 বসবে, হাতে 3 থাকবে। হ্যাঁ, যাই হোক, যে যেভাবে পারো মনে রাখিও, কোনো সমস্যা নেই। তাহলে যোগ আমাদের হয়ে গেল। এখন আমরা বিয়োগ করব। বিয়োগেরও আমরা সূত্র মুখস্থ করব না, বইয়ে সূত্র আছে, আমরা সূত্রের দিকে। ও হো, বাইনারি যোগ হইল না, অক্টাল যোগ করি। অক্টাল যোগ, অক্টাল যোগ আগে করি। হ্যাঁ, একটা করে অঙ্ক করব সব। হ্যাঁ, 8, 9, 7, ও সরি, অক্টালে তো আর 8, 9 থাকবে না। ঠিক আছে, 7, 5, 3, 6, 7 আর 2, 6, 7.75। এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা। যোগ করব, খুব সহজ জিনিস। দেখো, যোগ করে যোগফল যদি 7-এর নিচে হয়, না 8-এর নিচে হয়, 8-এর নিচে হয়, তাহলে আমরা লিখে দিব, যত হবে ততই লিখব। কি আমার কথা বুঝছো? যোগ করে যোগফল যদি 8-এর নিচে হয় তাহলে যত হবে ততই লিখবো। মনে করো যোগ করে 4 হয়েছে, আমি 4 লিখে দিব। যোগ করে 5 হয়েছে, 5-এ লিখে দিব। কিন্তু যোগফল যদি 7-এর বেশি হয় তাহলে লিখবো না, 7-এর বেশি হইলে লিখবো না। কি করব? না, 7-এর বেশি যখন হবে তখন আমরা ওই 8 বিয়োগ করব। এটার ভিত্তি তো 8, ভিত্তিটা বিয়োগ করব। বিয়োগ করে যত হবে তত লিখব। বিষয়টা বুঝো নাই বোধ হয়, আমি একটু করলে। 7 আর 5 কত? 12। 12 হইলে 12 লিখবো না, 12 লিখবো না। হ্যাঁ, 12 থেকে 8 বিয়োগ করো, এগুলো যোগ করে আমার 12 হয়েছে, 12 থেকে 8 বিয়োগ করো 4। এখানে আমি 4 লিখবো, হাতে 1। ওই যে 8 বিয়োগ করছি, হাতে 1, হাতে একটা এখানে আসছে। 6 আর 6 12, 12 আর 1 কত? 13। 13 থেকে 8 বিয়োগ করো, 5, হাতে 1, হাতে একটা এখানে আসছে। 7 আর 3 10, 10 আর 1 11, 11 থেকে 8 বিয়োগ করো 3, হাতে 1, হাতে একটা এখানে আসছে। 5, 6, 11, 11 আর 1 কত? 12। 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতে 1, হাতে এখানে আসছে। 7 আর 2 9, 9 আর 1 10, 10 থেকে 8 বিয়োগ করো 2, হাতে 1, হাতে একটা সামনে। এই যে এটা যোগ হয়ে গেল, অক্টাল যোগ। কি অক্টাল যোগ বুঝছো? এখন হেক্সাডেসিমাল যোগ করি একটা। কি সমস্যা বলো, কারো কোনো সমস্যা হলে বলো। হ্যাঁ, ছোট এটা 9। আচ্ছা দেখো, হেক্সাডেসিমাল যোগ করবো একটা, প্রত্যেকটারে আমরা একটা করে অঙ্ক করছি, বেশি না কিন্তু। হ্যাঁ, তো এইটা আমরা যোগ করে যোগফল যদি 15-র চেয়ে বেশি হয় তাহলে আমরা যোগফল থেকে 16 বাদ দিয়ে বাকিটা লিখবো। 16 মানে ভিত্তি যেহেতু 16, 16 যেহেতু ভিত্তি, 16 বাদ দিয়ে বাকিটা লিখবো। আচ্ছা, এখানে এটা ডি আর এগুলো 5। ডি মানে কত রে? ডি মানে 13। 13 আর 5 কত? 18। 18 কিন্তু লেখা যাবে না, 18 থেকে
16 বিয়োগ করো কত? 2। এখানে আমি 2 লিখবো, হাতে 1, হাতে 1টা এখানে চলে আসলো। 10 আর 2 এ 12, 12 আর 1 এ 13, 13ই বসবে। ঠিক আছে, 13 মানে তো ডি বসবে। আবার এখানে ডি হাতে নাই, এবার হাতে নাই। কেন হাতে থাকবে? এবারে কি আমি 16 বিয়োগ করছিলাম না? 13 মানে ডি মানে 13 আর 9 কত? 22 থেকে 16 বিয়োগ করো 6, হাতে 1, হাতে 1টা এখানে আসবে। আচ্ছা, বি মানে কত? 11 আর এটা 12, 12 আর 11 কত? সরি, ভুল হইলো, এটা 11 আর এটা হলো 12। আচ্ছা, 11 আর 12 কত? 23, 23 আর 1 24, 24 থেকে 16 বিয়োগ করলে কত? 8, হাতে 1, হাতে 1 এখানে আসছে। 10, 3, 13, 13 আর 1 14, 14ই বসবে। 14 কত? 14 এফ ই। তাহলে এটা কি করলাম আমরা? হেক্সাডেসিমাল যোগ। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের বাইনারি যোগ হইলো, অক্টাল যোগ হইলো, হেক্সাডেসিমাল যোগ হইলো না? এখন বাইনারি বিয়োগ করব। যদিও বাইনারি বিয়োগ তোমাদের পরীক্ষায় আসে না, আমরা 1-2টা করি। এইটা মনে করো আমরা বাইনারি বিয়োগ করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু নরমাল বিয়োগের কথা খেয়াল করি। দশমিক সংখ্যা পদ্ধতির যে বিয়োগ আমরা ছোটকালে 1-2 শিখছি, সেই বিয়োগটা একটু খেয়াল করি। মনে করো এখানে 83 আছে আর নিচে আছে মনে করো 15। তখন আমরা কি করতাম? অবশ্য বিয়োগের 2টা নিয়ম আছে, আমরা ছোটকাল থেকে যে নিয়মটা শিখছি, এই 3টার সঙ্গে 10 যোগ করে এটাকে 13 ধরতে হয়। তাহলে 5 থেকে 13 পুরাইতে হবে 8, হাতে 1, হাতে 1টা কিন্তু এখানে চলে আসবে, এখানে হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2, 8 থেকে 2 বাদ দিলে 6। এভাবে করি না? তার মানে উপরের যে সংখ্যাটা ওইটা যদি ছোট হয় তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে আরো 10 যোগ করে দিয়ে সংখ্যাটাকে বড় করে ফেলি, তাই না? এই 3কে আমরা তখন 13 ধরি, তাই না? 3কে আমরা 13 ধরে কিন্তু হিসাবটা করি। তো এখানে কি করব? এখানে কিন্তু আমরা 10 যোগ করব না। এখানে যেমন 10 যোগ করা হয়েছে, 10 আর 3 13 হয়েছে, তাই না? এখানে উপরের সংখ্যা যদি এখানে ছোট হয় সেক্ষেত্রে আমরা 2 যোগ করব, 2 যোগ করে সংখ্যাটাকে বড় করব। তাহলে খেয়াল করো, এখানে উপরে আছে 0, নিচে আছে 1, তাহলে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। তাহলে এই 0টাকে এখন আমার ধরতে হবে 2, বুঝছো না? তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1, হাতে 1, হাতে 1 কেন হইলো বলো তো? ওই এইখানে যেমন 3কে 13 ধরছিলাম সেই কারণে হাতে 1 হয়েছিল। এবার কিন্তু 0কে 2 ধরছি, এই জন্য হাতে 1। হাতে 1টা এখন কোথায় যাবে? হাতে 1টা কিন্তু নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়, এইটার সাথে যোগ হবে হাতে 1। তাহলে 1 আর 1 যোগ করলে এখানে কত হবে? এখানে 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। এখন লক্ষ্য করো, উপরে কিন্তু ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। উপরে কিন্তু 1, নিচে 2, 1 থেকে তো 2 বিয়োগ করা যাবে না। এখন এইটার সঙ্গে আবার 2 যোগ করো, তাহলে 2 আর কি কত হয়? 3 হচ্ছে না? তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1, হাতে 1, হাতে 1টা কোথায় যাবে? এই নিচে এইটার সাথে যোগ হয়ে এখানে 2 হয়ে যাবে। উপরে কিন্তু 0, নিচে 2, তাহলে এইটার সঙ্গে আবার 2 যোগ করলে এটা 2 হবে। তাহলে 2 থেকে এখন 2 বিয়োগ করো, 0, হাতে 1, হাতে 1টা কোথায় যাবে? নিচেরটার সাথে যোগ হবে। 1 আর 1 এইটা কত হয়ে যাবে? 2, এই যে এটা হয়ে যাবে 2, আর উপরে এখন আবার ছোট সংখ্যা, এটা 2 যোগ করলে এটা 3 হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, বুঝতেছো? হাতে 1, হাতে 1 থাকবে যতক্ষণ আমি উপরে সংখ্যা যোগ করে যোগ করব, ততক্ষণ হাতে 1 থাকবেই। তার হাতে 1টা এখানে চলে আসছে, 1 আর 1 এখানে হয়ে গেছে 2, আর এইখানে তো ছোট সংখ্যা 1 আর 2 3 এখানে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। বুঝতে পারছো? হাতে 1, হাতে 1টা এখানে আসবে, 1 আর 1 এটা 2 হবে, আর এই 0টাকে আমরা 2 ধরবো, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0। হাতে 1, এই 1 আর 1 কত হবে? এটা 2, ঠিক আছে 2। এখানে এটা কত হবে এখন? এইটা বলো তো?
এটা 3 হবে, রাইট, এটা হবে 3। 3 থেকে 2 বিয়োগ করলে 1, ঠিক আছে, হাতে 1, হাতে একটা শূন্যর সঙ্গে হাতে 1 যোগ করলে 1 হয়, এটা 1 হয়, এটা এখন 1 মনে করো, হ্যাঁ। আর এইটাকে ধরবো আমরা 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। আরে আছে, হাতে আছে, এই যে শূন্যটাকে 2 ধরছি, হাতে থাকবে না? তাহলে এখন এইখানে 1 আর 1 কত, এটা হলো 2, আর এটা 2 আর 1 ধরো 3, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1, হাতে 1, নিচে কোনো সংখ্যা নাই, হাতে একটা, তাহলে এখানে আসবে নাকি? এখানে নিচে কোনো সংখ্যা না থাকলে ওই হাতে, ওইখানকার হাতেটা এখানে আসবে। এখন 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। এবার কিন্তু আর কোনো হাতে নাই, এখানে একটা 1 আছে, ওই একটা সামনে আসবে। এইটা হলো আমাদের বাইনারি বিয়োগ, ঠিক আছে। সূত্র আমরা ইউজ করলাম না, তোমাদের বইয়ে সম্ভবত সূত্র দিয়ে করানো আছে, কিন্তু সূত্র দিয়ে করলে অনেক জটিলতা আছে। তুমি যদি মূল নিয়মটা বুঝো তাহলে কিন্তু কোনো ব্যাপার না। আমরা যেভাবে ছোটকাল থেকে বিয়োগ শিখে আসছি ঠিক সেইভাবেই কিন্তু বিয়োগটা করলাম, ঠিক আছে। কিন্তু ওখানে আমাদের যেমন 10 যোগ করতে হয়, এখানে আমরা 10 যোগ করছি না, এখানে আমরা যোগ করতেছি 2। আচ্ছা, আরেকটা বিয়োগ অঙ্ক করবো। আচ্ছা, আমি আরেকটা বিয়োগ করি, আরেকটা বিয়োগ, এইটা বুঝায় না দিয়ে আমি আরেকটা বিয়োগ করি, বিয়োগটা যেহেতু একটু ঝামেলা হচ্ছে, আরেকবার করি। 10101 পয়েন্ট, আচ্ছা দেখো 1 নিচে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এইখানে লক্ষ্য করো, উপরে 0 নিচে 1, এখন কি হবে? উপরে তো ছোট সংখ্যা, তাহলে কি হবে তোমরা একটু বলো। হ্যাঁ, এটাকে 2 ধরতে হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে হাতে 1 থাকবে, হাতে একটা এইটার সাথে যোগ হবে, যোগ হয়ে এখানে 2 হয়ে যাচ্ছে। আর এই একটাকে এখন ধরতে হবে 3, 2 আর 1 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। হাতে একটা এখানে চলে আসবে, এই 1 হয়ে যাবে এখন 2, আর এই 1 এর সাথে 2 যোগ করে হয়ে যাবে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে 1, এখানে হবে 2, এটাকে 3 ধরতে হবে, ঠিক আছে না? আচ্ছা, 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে একটা এখানে আসবে, এখানে 1, আর উপরে কিন্তু 0, তাহলে শূন্যটাকে আমরা কত ধরবো, 2 ধরবো। 2 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1 না, 1 আর 1 কত, 2, আর এই শূন্যটাকে 2 ধরো, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে কিন্তু 1 আরো আছে, হাতে একটা এখন এখানে চলে আসবে, শূন্যর সঙ্গে 1 যোগ হয়ে এখানে 1 হবে। 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0 হবে। হাতে কিন্তু এবার নাই, কারণ এই 1 এর সঙ্গে তো আমি কোনো কিছু যোগ করি নাই, সেই জন্য কোনো হাতে থাকবে না। আবার এখানে আসো, এখানে 1 আছে, উপরে 0 আছে, এটাকে 2 ধরো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1, হাতে একটা কোথায় যাবে বলো তো, হাতে একটা এইখানে আসবে, এখন এই নিচে 1 মনে করো, এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 সামনে বসবে না। এটা আমাদের বাইনারি বিয়োগ, ঠিক আছে না? এরপরে আমরা পরের ধাপে কি আছে, মানে কি আর তোমার অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ, এগুলো আমরা করবো না, দরকার নেই। এরপরের পার্ট হলো চিহ্নযুক্ত সংখ্যা, সাইন্ড নাম্বার। এই অংশটুকু একটু কঠিন আছে। আমরা জানি যে কম্পিউটারে 0 আর 1 ছাড়া কোনো কিছু বুঝে না, তোমরা তো জানো না যে কম্পিউটারে শুধু 0 আর 1 এর মাধ্যমে সব কাজ হয়। ওখানে বিভিন্ন ধরনের সার্কিট আছে, সে সার্কিটগুলো অন হয়, অফ হয়। অন মানে হলো 1 আর অফ মানে হলো 0। মানে তুমি কম্পিউটারে যাই ইনপুট দাও না কেন, যাই কিছু করো না কেন, সম্পূর্ণটা সে ক্যালকুলেশন করবে 0 আর 1 এর মাধ্যমে। এখন মনে করো -5, এই যে মাইনাস চিহ্নটা দিয়ে মাইনাস যে আছে, এইটা মানে তাহলে কত? আমরা 5 আছে, 5 এর বাইনারি মনে করো 101, এখন -5 এর বাইনারি কত? 010 হবে। আচ্ছা,
আচ্ছা, এই যে এগুলোকে বলা হচ্ছে চিহ্ন, এটা হলো +5, এটা হলো -5। এই যে সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। তো এই চিহ্নযুক্ত সংখ্যাগুলো কিভাবে আমরা প্রকাশ করব বা কম্পিউটার এগুলো কিভাবে বুঝবে, তার জন্য 3টি পদ্ধতি আছে, তোমাদের বইয়ে দেখো। একটা হলো প্রকৃত মান গঠন, তারপরে 1-এর পরিপূরক পদ্ধতি, আর একটা হলো 2-এর পরিপূরক পদ্ধতি। ঠিক আছে? তো আমাদের আসলে প্রকৃত মান গঠন এগুলা আসলে এখন নাই, বলছে যে এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম দুটির ব্যবহার বর্তমানে নেই বললেই চলে। তবে ডিজিটাল ডিভাইসে ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য 2-এর পরিপূরক ব্যবহার করা হয়। সেজন্য এখানে শুধু 2-এর পরিপূরক গাণিতিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র 2-এর পরিপূরক পদ্ধতি নিয়েই আলোচনা করব। এখন প্রশ্ন হলো 2-এর পরিপূরক পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে কেন, শিখতে হবে কেন? খুব সুন্দরভাবে 3টা পয়েন্ট এখানে দেওয়া আছে যে 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 2-এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। 2-এর পরিপূরক গঠনের যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায় বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়। তাই আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। 2-এর পরিপূরক গঠন করে সহজ লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে। আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে আমরা বিয়োগের কাজ করতে পারবো। তাহলে আমরা যদি যোগের সার্কিট তৈরি করি, সেই সার্কিট দিয়ে বিয়োগও করতে পারবো, মানে যোগের সার্কিট দিয়ে বিয়োগেরও কাজ করা যাবে। ঠিক আছে? এটা হলো 2-এর পরিপূরক পদ্ধতির মেইন সুবিধাটা। আর ঋণাত্মক সংখ্যা প্রকাশের সিস্টেমটাই হলো 2-এর পরিপূরক পদ্ধতি, যে আমরা ঋণাত্মক সংখ্যা কিভাবে প্রকাশ করব। তো যাই হোক, আমি একটা সংখ্যা 2-এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব এটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো, মনে করো -12, এটাকে আমরা সংখ্যাটিকে 2-এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করব। 2-এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে? তো 2-এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশের জন্য আমাদের রেজিস্টার লাগবে। রেজিস্টার হলো মেমোরি ইউনিট, মানে বিট রাখার বলতে পারো ঘর বা বিট রাখার জায়গা, বিট যেখানে স্টোর হয়ে থাকে, সেভ হয়ে থাকে। তো 8 বিটের রেজিস্টার হইতে পারে, 16 বিটের রেজিস্টার হইতে পারে। তো আমরা 8 বিটের রেজিস্টারটা ব্যবহার করব। 8 বিটের রেজিস্টারটা কেমন দেখো, এরকম 1 2 3 4 5 6 7, এই যে 8, এটা হলো 8 বিটের রেজিস্টার। এখানে 8টা বিট ধরবে বা 8টা ডিজিট এখানে রাখা যাবে। তো কিভাবে রাখবো দেখো, যদি মনে করো +12, এই রেজিস্টারে আমরা যদি +12 রাখতে চাই, +12, তাহলে 12-এর বাইনারি কত বলো তো? 1100। তাহলে +12-এর জন্য আমরা এইভাবে রাখতো 0011, সামনে কোনো কিছু নাই, বাকিগুলো শূন্য দিয়ে রাখবো। এটা হলো +12। এই 8 বিট রেজিস্টারে যদি আমরা +12 রাখতে চাই তাহলে এইভাবে রাখবো। এখন -12 এখানে আমরা কিভাবে রাখবো? -12-এর জন্য কি করতে হবে, এই 12কে যদি আমি 2-এর পরিপূরক করি তাহলে যে মানটা পাবো সেটাই হলো -12। সেটা কিভাবে দেখো, আগে 12-এর বাইনারি মান বের করব। 12-এর বাইনারি কত? 1100। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি মূল বাইনারি। ঠিক আছে? আচ্ছা, প্লাস এখানে দিলে হয় না, প্লাস দরকার নেই, এটা হলো মূল বাইনারি। তো সামনে আমরা 4টা শূন্য দিব। কেন 4টা শূন্য দিলাম? 8 বিট রেজিস্টারের জন্য আমরা 4টা শূন্য দিয়ে এখানে 8 বিট করলাম। হ্যাঁ, তারপরে কি করব, এটাকে আমি 1-এর পরিপূরক করব। এই সংখ্যাটাকে 1-এর পরিপূরক করব কিভাবে জানো? 1-এর পরিপূরক মানে 0-এর জায়গায় 1 দিব, 1-এর জায়গায় 0 দিব। এই যে 1 1 1 1 0 0 1 1, মানে এই যে যেখানে যেখানে 0 সেখানে সেখানে 1, এই জিনিসটা যে করলাম এটা আমার 1-এর পরিপূরক। 1
এর পরিপূরক, 1 এর পরিপূরক। ঠিক আছে, এখন এইটার সঙ্গে আমি 1 যোগ করব, নিচেরটার সাথে, উপরেরটার সাথে না, কিন্তু উপরেরটার সাথে না, এই সংখ্যাটা নিচের সংখ্যাটার সাথে আমি 1 যোগ করব। আচ্ছা, 1 যোগ করে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, 2 এর শূন্য বসে, হাতে 1, হাতে 1 এখানে আসলো, 1 আর 1 2, 2 এর শূন্য, হাতে 1, 1 আর 0 1 0 1 1 1 1। এই যে সংখ্যাটা আমি পাইলাম, এইটা হলো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, এবং এইটাই হলো -12 মান। এই জিনিসটা হলো -12 মান, এই সংখ্যাটাই -12। কোথায় নিচে 10 লিখছি? এটা দশমিক সংখ্যা ছিল, -12টা দশমিক সংখ্যা, আর এটাকে 2 এর পরিপূরক করলে এটা হবে। ঠিক আছে, তাহলে 8 বিট রেজিস্টারে দেখো, 8 বিট রেজিস্টারটা আমি তাহলে তোমাদের দেখাই এখন। জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান। দেখো, এটা 8 বিট রেজিস্টার। একদম প্রথমে যে বিটটা থাকে, মানে ওই দিক দিয়ে যদি হিসাব করো তাহলে একদম শেষেরটা 8 নম্বর বিট, যেটা এই বিট সাইন বিট বা চিহ্ন বিট। যদি সংখ্যাটা ঋণাত্মক হয় তাহলে এখানে 1 হবে, আর যদি সংখ্যাটা ধনাত্মক হয় তাহলে 0 হবে। ঠিক আছে, দেখো এটা -12 মানে এটা না, এই যে সামনে মাইনাস আছে, এই জন্য এখানে কিন্তু 1 আসছে। এখানে যদি 1 থাকে তাহলে আমরা বুঝবো 1 মানে মাইনাস, আর 0 মানে হলো প্লাস। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, আরেকটা এরকম সংখ্যা, মনে করো -60, এইটাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে করব দেখো, তাহলে আমাদের ধাপগুলো একটু খেয়াল করো। প্রথমে এটাকে আমি বাইনারি করব। +60 বাইনারি কত? ধরো 60 বাইনারিটা কিভাবে করে, এই যে মনে আছে না সিস্টেমটা? আজকেই তো, হ্যাঁ, 4টা 1 2টা 0, একদম শিওর, ভুল হয়নি তো? আচ্ছা, এখন আমি এখানে কয়টা বিট আছে দেখো, সামনে 2টা 0 দিলাম 8 বিট করার জন্য। এটা হলো মূল বাইনারি। এটা কি মূল বাইনারি? আচ্ছা, লক্ষ্য করো তো, এখানে 8 বিট আছে না, এখানে চিহ্ন বিট কোনটা? এইটা, সামনেরটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, চিহ্ন বিট 0 মানে কিন্তু প্লাস। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন এটাকে আমি কি করব? 1 এর পরিপূরক করব। তাহলে 1 এর পরিপূরক কিভাবে করে? 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1। এটা হলো 1 এর পরিপূরক। ঠিক আছে, আচ্ছা, এখন কি করব? 1 যোগ করে দিব। 1 যোগ করি, তাহলে 1 আর 1 2, 2 এর শূন্য, হাতে 1, 1 আর 1 2, 2 এর শূন্য, হাতে 1, এখানে 1 0 0 0 1 1। এটা হলো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। বুঝছো না? এই যে 2 এর পরিপূরক পাইলাম, এইটাই হলো -60 মান। তাহলে লক্ষ্য করো, 8 নম্বর বিট 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বিটটা কিন্তু 1 আসছে। এই 1 মানেই মাইনাস, তার মানে এটা -60 মান যে এটা, এই 1 দেখে কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, কি বুঝতে পারছো? তাহলে যে কোনো সংখ্যাকে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করতে পারবো না? ইনশাআল্লাহ, না পারার কোনো কারণ নেই। আচ্ছা, আজকের এখন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, আমরা তো এখন যোগ করি নাই। ও, এইখানে 1 এর জায়গায় 0 আসবে না? 1 এর জায়গায় 0 আসবে না। এখানে তুমি বলছো যে যখন আমরা 1 যোগ করব, 1 যোগ করার পরে তুমি বলছো যে একদম হাতে থাকতে থাকতে এখানে আসে, মনে করো 1 এর জায়গায় 0 আসবে। এটা আসবে না। ঠিক আছে, তাহলে তো মাইনাস হবে না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা অনেক লম্বা ক্লাস হইলো। হ্যাঁ, আমরা দেখি এর পরের ক্লাসটা আমরা করে যদি এটার সঙ্গে অ্যাড করি তো করলাম, নাহলে এই ক্লাসটা আমরা এখানে শেষ করব। ঠিক আছে।